Okay, class 7, history chapter number 4, the Mughal Empire. Point number 1, from the latter half of the 16th century, the Mughals expanded their kingdom from Agra and Delhi, and until in the 17th century, they controlled nearly the entire subcontinent. তা মোটামুটি 17th century পর্যন্ত মুঘলসরা আমাদের ভারতে কন্টিনেন্ট সাবকন্টিনেন্ট বলতে এশিয়া প্লাস আশেপাশে আরও কিছু কন্টিনেন্টসগুলো মিলিয়ে অনেক কটা জায়গা তারা দখল করে নিয়েছিল। রুলিং অ্যাজ লার্জ আ টেরিটরি অ্যাজ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট with such a diversity of people and cultures was an extremely difficult task for any ruler to accomplish in the Middle Ages. So, এইটা যে টাইমটা আমরা কথা বলছি that is called the Middle Age. তা ইন্ডিয়া যেখানে এত ভ্যারাইটিস অফ রিলিজিয়ন্স, কাস্ট, কালচার, ল্যাঙ্গুয়েজ আছে, সেখানে রুল করাটা একটা খুব কষ্টকর ব্যাপার ছিল এদের জন্য। The Mughals were descendants, that is offspring of two great lineages of rulers, from the mother side Genghis Khan and from father side Timur. The Mughals-রা কাদের descendants? কাদের descendants মানে offspring মানে ছেলে, যাদের পরিবার মানে ওদের মেন পরিবার কারা ছিল? মায়ের দিকে ছিল জেঙ্গিস খানের বংশ থেকে, আর বাবার বংশটা ছিল তিমুর। আর এই দুজনাই কিন্তু আলাদা আলাদা রুলার ছিল নিজের সময়ে। তা এদেরই ডিসেন্ডেন্টস হচ্ছে মুঘলসরা। বাবর ওয়াজ দ্য ফার্স্ট এম্পারার। সো হু ওয়াজ দ্য ফার্স্ট মুঘল এম্পারার? বাবর, মনে রাখবে। হি সাকসিডেড টু দ্য থ্রোন অফ ফেরগানা ইন 1494 when he was only 12 years old. তো সাকসিডেড মানে বাবার কাছ থেকে পেয়েছিল সিংহাসনটা। থ্রোন মানে সিংহাসন। আগে থাকতো এরকমই, রাজা মরে গেলে তার ছেলে তার জায়গায় বসতো। তা 12 বছরের বয়সে কোন জায়গায়? ফারগানা। ইন 1494, 12 বছরের সময়ে উনি বাবার সিংহাসনটা পেয়েছিলেন। ইন 1526, বাবর ডিফিটেড দ্য সুলতান অফ দিল্লি ইব্রাহিম লোদি অ্যাট পানিপত অ্যান্ড ক্যাপচার্ড দিল্লি অ্যান্ড আগ্রা। তা 1526-এ বাবর তখনকার সময় যে দিল্লির সুলতান ছিল ইব্রাহিম লোদি, দিল্লির সুলতান, এটা বলে পানিপতের যুদ্ধ। পানিপতে অনেক কটা যুদ্ধ হয়েছিল, ওখানে হারিয়ে দিল্লি আর আগ্রাতে কবজা করেছিলেন। ইন 1527, বাবর ডিফিটেড রানা সাঙ্গা, রাজপুত রুলার্স অ্যান্ড অ্যালাইজ অফ খানওয়া। তা 1527 মানে তার পরের বছরই উনি রানা সাঙ্গা ছিলেন একজন রাজপুত রুলার, উনাকে এবং অ্যালাইজ অফ খানওয়া একটা ডাইনাস্টি, তাদের অ্যালাইজ মানে অনেকগুলো ছোটোখাটো রাজা মিলে একটা দল তৈরি করেছিল, দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালাইজ, তাদেরকে হারিয়ে দিয়েছিল। ইন 1528, বাবর ডিফিটেড দ্য রাজপুতস অ্যাট চন্দেরি একটা জায়গার নাম উত্তরপ্রদেশে। সেখানে কাকে হারিয়েছিল? রাজপুতদেরকে হারিয়ে দিয়েছিল। নাম্বার 8, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহাঁ, অরঙ্গজেব ওয়ার দ্য মুঘল রুলার্স। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি কোয়েশ্চেন আসে নেম সাম মুঘল রুলার্স, তখন এগুলো মেন কয়েকটা পাওয়ারফুল মুঘল রুলার্সের নামগুলো দেওয়া আছে। দ্য মাদার অফ জাহাঙ্গীর ওয়াজ আ কচওয়াহা প্রিন্সেস, ডটার অফ দ্য রাজপুত রুলার অফ আম্বের, জয়পুর রাজস্থানে আছে। রাজস্থানে জয়পুর এখন তো রাজধানী, সেখানে একটা আম্বের বলে জায়গা ছিল, সেখানকার রাজপুত রুলার, রাজপুতরা তো হিন্দু, উনার মেয়ে ছিল কচওয়াহা। এটা ছিল জাহাঙ্গীরের মা কিন্তু, ঠিক আছে। তা আগে এরকম হতো, অনেক সময় জোর করে একটা রাজার সঙ্গে অন্য রাজা বিয়ে করে নিত রাজার মেয়ের সঙ্গে। তাহলে জাহাঙ্গীরের মা ছিল কিন্তু একটা রাজপুত, এটা মাথায় রাখবে। দ্য মাদার অফ শাহজাহাঁ ওয়াজ আ রাথোড় প্রিন্সেস। আর শাহজাহাঁর মা কে ছিল? রাথোড় প্রিন্সেস। এগুলো কিন্তু হিন্দু। ডটার অফ রাজপুত রুলার অফ মারওয়ার, যোধপুর, এটাও কিন্তু রাজস্থান। মারওয়ার একটা জায়গা, খুব ফেমাস জায়গা। তো ওখানকার রাজপুতের যে মেয়ে ছিল, ওনার সঙ্গে শাহজাহার বাবা বিয়ে হয়েছিল। তার মানে শাহজাহার মা ছিল একজন রাথোড় বা রাজপুত। নাম্বার 11, মুঘল রুলার্স ক্যাম্পেইন কনস্ট্যান্টলি अगेंस्ट রুলার্স হু রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য অথরিটি। মুঘল রুলার্সরা কি করতো? সবসময় তাদের সঙ্গে যুদ্ধ করতো, কাদের সঙ্গে? যারা তাদের কথা শুনতো না, তাদের অবমাননা করতো।
ম্যানি রুলার্স অলসো জয়েন্ট দেম ভলেন্টারিলি, আর অনেকজন রুলার কিন্তু মুঘলদের সঙ্গে জয়েন করে নিত ইচ্ছা, ভলেন্টারি মিনস নিজের ইচ্ছায়। তারা দেখতো ভাই এরা খুব পাওয়ারফুল, না করলে উপায় নেই, আমাদেরকে মেরে দেবে। দ্য রাজপুতস আর আ গুড এক্সাম্পল অফ দিস, রাজপুতরা কিন্তু এটা উদাহরণ। অনেক রাজপুতরা কিন্তু তাদের সঙ্গে বন্ধুত্ব হিসাবে মেলামেশা করে নিয়েছিল, সেইভাবেই ওনাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দিয়েছিল। ম্যানি অফ দ্য ম্যারিড দেয়ার ডটার্স ইন্টু মুঘল ফ্যামিলিজ অ্যান্ড রিসিভড হাই পজিশনস, তো অনেকগুলো রাজপুত কি তাদের মুঘলদের সঙ্গে নিজের মেয়ে বিয়ে দিয়ে দিয়েছে এবং তারা অনেক উঁচু পোস্টে চলে গেছে, কেন মুঘলদের সঙ্গে ওদের ফ্রেন্ড হয়ে গেল। সিসোদিয়া রাজপুতস রিফিউজ টু অ্যাকসেপ্ট মুঘল অথরিটি ফর আ লং টাইম। এবার রাজপুতের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে সিসোদিয়া রাজপুত ছিল, তারা কিন্তু মুঘলদের কথা কিন্তু বা ওদের সামনে মাথা নিচু করতে রাজি হয় না অনেক সময় পর্যন্ত। মুঘলস রিক্রুটেড ডাইভার্স বডিজ অফ পিপল, রিক্রুটেড মানে নিজের ইয়েতে কাজে রাখা, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে। ডাইভার্স বডিজ অফ পিপলস মিন অনেক ধরনের লোককে তারা নিজের কাছে রিক্রুট করেছিল, কাজে রেখেছিল। দোজ হু জয়েন্ট মুঘল সার্ভিস ওয়ার এনরোল্ড অ্যাজ মানসবদার্স, আর যারা জয়েন করতো তাদেরকে কি বলা হতো? মানসবদার্স। দিজ মানসবদার্স হেল্ড আ মানসব, আর এই যে মানসবদার ছিল তাদের একটা এলাকা দেওয়া হতো, অনেকটা জমি দেওয়া হতো, যেটাকে মানসব বলা হয়। র্যাঙ্ক, স্যালারি অ্যান্ড মিলিটারি রেসপন্সিবিলিটিস অফ দ্য মানসবদার্স ওয়ার ডিটারমাইন্ড বাই গ্রেডিং সিস্টেম। এবং কোন মানসবদার সব এক সমান থাকতো না, কেউ বড়, কেউ ছোট, কেউ মিডিয়াম। এটা কিভাবে হতো? কাকে কোন র্যাঙ্ক দেওয়া হবে, র্যাঙ্ক বুঝিস তো, যেমনি ক্লাসে 1, 2, 3 র্যাঙ্ক হয়, এরকম ওদেরও র্যাঙ্ক থাকতো। কত টাকা মাইনে দেওয়া হবে, কার কাছে কত মিলিটারি থাকবে, কারো কাছে 100, কারো 1000, কারো 2000, এরকম কি করে ওরা করতো? গ্রেডিং সিস্টেম করে, মানে কে কতটা ভালো কাজ করছে, কে কতটা টাকা আদায় করে তাদেরকে দিচ্ছে, ভালো করছে, সেইভাবে তাদেরকে এইভাবে র্যাঙ্ক, পয়সা আর মিলিটারি রেসপন্সিবিলিটিস দেওয়া হতো। র্যাঙ্ক অ্যান্ড স্যালারি ওয়ার ডিটারমাইন্ড বাই আ নিউমেরিক্যাল ভ্যালু কল্ড জাট। তাই এটা কিভাবে র্যাঙ্ক আর স্যালারিটা কিভাবে বার করতো? একটা নিউমেরিক্যাল ভ্যালু তারা ক্যালকুলেট করতো, যেটাকে বলা হয় জাট। যেরকম আমরা ম্যাথে অ্যাভারেজ বার করি, সেভাবে এটা জাট একটা নিউমেরিক্যাল ভ্যালু যেটা বার করা হতো। দ্য হায়ার দ্য জাট, দ্য মোর প্রেস্টিজিয়াস ওয়াজ দ্য নোবেলস পজিশন ইন কোর্ট অ্যান্ড দ্য লার্জার হিজ স্যালারি। তো যতই জাটের ভ্যালুটা যত বেশি হবে, তত তার পজিশনটা ভালো হবে কোর্টে, দরবারে, রাজার দরবারে, আর তত তার স্যালারি হবে। The Mansabdar's military responsibilities required him to maintain a specified number of sawar or cavalrymen. তা মানসবদারদের মিলিটারির মধ্যে কিছু মানে ফিক্স তাদের থাকতো, যে সওয়ার মানে ঘোড়সওয়ার, যারা ঘোড়ার উপরে, আগে তো দেখেছিস নিশ্চয়ই, ঘোড়ার উপর বসে যুদ্ধ করত, তাদেরকে ক্যাভেলরিম্যানও বলা হয়, সেটা রাখতে হতো তাদেরকে। The Mansabdar brought his cavalrymen for review, got them registered and their horses branded and then received money to pay them as salary. তো এটা কিন্তু চট করে হতো না, ওই ক্যাভেলরি বা ঘোড়সওয়ার তাদেরকে নিয়ে আসা হতো, ঘোড়া সমেত নিয়ে যাওয়া হতো, তাদেরকে রেজিস্টার করা হতো, মানে খাতায় তাদের নাম উঠতো, এবং ঘোড়াদেরকে কি করা হতো? ব্র্যান্ড করা হতো, মানে তাদের কোনো স্ট্যাম্প কিছু দেওয়া হতো, লোহা গরম করে এরকম করে দেওয়া হতো বিভিন্ন রকমে। তারপরে তাদেরকে যতগুলো ঘোড়সওয়ার আছে, ক্যাভেলরিম্যান আছে, ওদেরকে স্যালারি দেওয়া হতো। Number 16, Mansabdars received their salaries as revenue assignments called jagirs. আর মানসবদারকে একটা কাজ দেওয়া হতো, মানে কাজ দিয়েও তারাও স্যালারি পেত। আর সে কাজটা কি ছিল? রেভিনিউ অ্যাসাইনমেন্ট, যেটাকে বলা হতো জাগিরস। রেভিনিউ অ্যাসাইনমেন্টস মানে, জাগির হচ্ছে অনেকটা জায়গা যেখান থেকে তারা ট্যাক্স কালেক্ট করত। এবার ট্যাক্স কালেক্ট করে তখন তাদের সেখান থেকে স্যালারি দেওয়া হতো। মানে মুঘলদেরও কাজ হতো, মুঘলদেরকে ওরা ট্যাক্স কালেক্ট করে দিত, তখন তাদেরকে আবার ওরা স্যালারি দিত, এইভাবে। ইন আকবরস রেইন দিস জাগিরস ওয়ার কেয়ারফুলি অ্যাসেসড সো দ্যাট দ্য রেভিনিউজ ওয়ার রাফলি ইকুয়াল টু দ্য স্যালারি অফ দ্য মানসবদার। তা অনেক সময়, মানে আকবরের সময় কি করতো? এই জাগিরগুলো কিন্তু খুব ভালোভাবে তারা ডিসাইড করতো যে কার কাছে কতটা জাগির, কেন যা জাগির থাকতো সেখান থেকে যা রেভিনিউ বা ট্যাক্স যে কালেকশন হবে, সেটাই হবে মানসবদারদের স্যালারি, পুরোটাই ওদের স্যালারি হবে। তাই ওদের দেখে নিত, ওদের বেশি যেন না হয়ে যায় বা কম যেন না হয়ে যায়, সেভাবে ওরা দেখে। আর এমন করে দেখতো যাতে রাফলি ইকুয়াল টু দ্য স্যালারি, মানে যা ওখান থেকে ট্যাক্স উঠবে মোটামুটি ওদের স্যালারিটা
কম বেশি হয়ে যাবে, সেভাবে তাদেরকে জাগির দিত। তাদেরকে কারা দিত? মুঘলসরা। নেক্সট, by Aurangzeb's reign, this was no longer the case and the actual revenue collected was often less than the granted sum. তো অরঙ্গজেব রেইন মানে অরঙ্গজেবের রুলের সময়ে এটা এরকম ছিল না। অ্যাকচুয়াল যে রেভিনিউ তারা কালেক্ট করতো, ঠিক আছে, ওটা অনেক কম থাকতো। তাদের যা স্যালারি বলা হতো যে তোমার হয়তো 10,000 টাকা স্যালারি হবে, দেখা গেলো 5,000, 6,000 বা 7,000 টাকা ওরা রেভিনিউ ওখান থেকে কালেক্ট করতে পারতো। The main source of income available to Mughal rulers was tax on the produce of the peasantry. Peasantry মানে চাষবাস রিলেটেড যা কাজ থাকতো সেখান থেকে যা ওরা ট্যাক্স পেত, সেটাই ছিল কিন্তু মুঘলদের মেন ইনকাম। To describe the intermediaries, whether they were local headmen of villages or powerful chieftains, the term used was zamindar. Peasants paid taxes through this zamindar. তা বলছে ইন্টারমিডিয়েট মানে মাঝখানে যারা লোকেরা থাকতো, মুঘল আর মাঝখানে আরো যে বড় অফিসার আর মাঝখানে আরো কিছু লোক থাকতো। তা এই যে মুঘলদের কাছে টাকাটা আসতো, এদের কাদের দ্বারা আসতো? জমিদার দ্বারা। আর জমিদাররা কি করা হতো, মানে গ্রামে গ্রামে যারা মেন হেডম্যান থাকতো, মুখিয়া থাকতো, মুখিয়াদেরকে বলা হয় চিফটেন, পাওয়ারফুল চিফটেন্স, মানে তাদের কাছে আবার সৈনিক থাকতো, লাঠিয়ার থাকতো, লাঠিওয়ালা লোক থাকতো তখন, হ্যাঁ, তাদেরকে জমিদার বলা হতো। এবার তারা কিন্তু ট্যাক্স কালেক্ট করে নিয়ে দিয়ে মুঘলদেরকে দিত। সো রাইট দিস প্রপারলি and learn these points.